বন্ধুগণ, ইন্টারন্যাশনাল রেসলিং কম্পিটিশনের সেমিফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। একদিকে আছেন ইন্ডিয়ার সংগ্রাম চৌহান, আর অন্যদিকে আছে বিশ্বখ্যাত আপনাদের সবার প্রিয় বোজো। যেমনটা আপনারা জানেন যে বোজো প্রথম রাউন্ড ইতিমধ্যেই জিতে গেছেন। এবার যদি দ্বিতীয় রাউন্ড উনি জিতে যান তাহলে উনি পৌঁছে যাবেন ফাইনাল রাউন্ডে। এবার দেখার বিষয় যে সংগ্রাম চৌহান, যার কিনা জেতার অভ্যেস আছে, তিনি দ্বিতীয় রাউন্ডে জিততে পারেন নাকি। শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ড। লড়াই জমে উঠেছে। প্রতিযোগীরা কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। সংগ্রাম চৌহান, তার কাছে এটা মরণপণ লড়াই। প্রথম রাউন্ডে হেরে উনি আপাতত পিছিয়ে পড়েছেন, কিন্তু দ্বিতীয় রাউন্ডে দাঁত কামড়ে উনি লড়াই করে চলেছেন। দেখা যাক এই রাউন্ডের শেষে কি হয়। এদিকে বোঝো কম যান না, আপাতত তিনি 1-0। এদিকে বোঝো কম যান না, তিনি বরাবর। এদিকে বোঝো কম যান না, উনি প্রথম রাউন্ডের মতো এবারও আধিপত্য দেখানোর চেষ্টা করছেন সংগ্রামও। দেখা যাক এই রাউন্ডের শেষে পরিণতি কি হয়। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সংগ্রামের সমর্থকরা উত্তেজিত। তারা সমস্বরে চিৎকার করে সংগ্রামকে তারা সবাই চিৎকার করে সংগ্রামকে উৎসাহিত করছে। দেখা যাক কি হয়। একটা দারুণ মুভের জন্য তৈরি সংগ্রাম। বোঝো আপাতত মাটিতে। দেখা যাক সংগ্রাম, চমৎকার মুভ, এবং সঙ্গে সঙ্গে 1, 2, 3 সংগ্রাম দ্বিতীয় রাউন্ডে জয়ী। ফলাফল 1-1। দর্শকরা উঠে দাঁড়িয়ে সংগ্রামকে অভিনন্দন জানাচ্ছে। অবিশ্বাস্যভাবে ফিরে এলেন সংগ্রাম চৌহান। বোঝোকে দ্বিতীয় রাউন্ডে সম্পূর্ণ। সংগ্রাম বাবু, এই ফাইটটা এখন সমানে সমানে চলছে। সবাই খুব উৎসাহিত যে হয়তো আপনি এবার জিতে যাবেন, কিন্তু আমাদের সেরকম কিছু নজরে পড়ছে না। একটা রাউন্ড এখনো বাকি আছে আমার বন্ধু। ধৈর্যের সঙ্গে বসো, দেখো ধীরে ধীরে কি হয় এবার। থ্যাংক ইউ। আর এতক্ষণ আপনারা দেখছিলেন। থ্যাংক ইউ। ফলাফল 1-1। এখন দেখা যাক এই অন্তিম রাউন্ডে গিয়ে কে শেষ হাসি হাসতে পারে। দর্শকদের আশা, ঘরের মাটিতে সংগ্রাম চৌহান অবশ্যই একটা। দর্শকদের আশায় ঘরের মাটিতে সংগ্রাম চৌহান নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন এবং বোঝোকে পরাজিত করে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উঠবেন। শুরু হতে চলেছে তৃতীয় রাউন্ড। সংগ্রাম তৈরি বোঝো, দর্শকরাও তৈরি দেখার জন্য একটা রুদ্ধশ্বাস ম্যাচ। শুরু হয়ে গেল তৃতীয় রাউন্ড। প্রথম থেকেই দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়েছেন পূর্ণ শক্তি নিয়ে। বোঝো এখন আক্রমণে গেছেন। সংগ্রামকে একটু অসহায় লাগছে তৃতীয় রাউন্ডে। বলে যাবো কি, আচ্ছা, সংগ্রামকে হঠাৎ একটু অসহায় দেখাচ্ছে, যেন তার উপর থেকে ম্যাচের ফোকাসটা সরে গেলে যেমন হয়। বোঝো এই সুযোগটা কাজে লাগাতে চান। সংগ্রাম মাটিতে, বোঝো অন্তিম মুভের জন্য তৈরি হচ্ছেন। দর্শকরা সংগ্রামকে এখনো উৎসাহিত করে চলেছে। বোঝো তুলে নিয়েছেন। এইবার বোঝো অন্তিম। বোঝো মাটিতে ফেলে দিয়েছেন সংগ্রামকে। কাউন্ট, রেফারি তার নির্দিষ্ট কাউন্ট শুরু করবেন। সংগ্রাম উঠতে পারবেন কি? আবার ঘুরে দাঁড়িয়েছেন সংগ্রাম। বোঝো নজর রাখছেন প্রতিযোগীর উপর। শেষ মুভের জন্য বোঝো তৈরি হচ্ছেন। সংগ্রাম ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। তিনি কি পারবেন ঘুরে দাঁড়াতে? বোঝো রিংয়ের উপর উঠে দাঁড়িয়েছেন। না, সংগ্রাম আবার প্রত্যাঘাত করেছেন। আবার লড়াই শুরু হয়েছে। সংগ্রাম প্রতিযোগীকে ঘাড়ের উপর তুলে নিয়ে আবার রিংয়ে আছাড় মেরেছেন। প্রতিযোগিতা 1, 2, 3 শেষ মুহূর্তে বাজিমাত করলেন ভারতের সংগ্রাম। কি যেন টাইটেলটা? এই ম্যাচের ফলাফল শেষ মুহূর্তে পাল্টে দিল। জয়ী হলো সংগ্রাম। ফাইনাল রাউন্ডে পৌঁছে গেল সে। দীপা, রঘু, দীপার সত্যি কোনো বিপদ হয়নি তো? দীপা, রঘু, কেরোসিনের গন্ধ, ধোঁয়া। দীপা,
আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। কি কি হয়েছে? কেউ আমার বউকে মেরে ফেলেছে। কেউ মানে কে? জানি না স্যার, আমি বাড়িতে ছিলাম না। বাড়ি ফিরে দেখি আমার বউকে পুড়িয়ে দিয়েছে। মাই গড! দেখাও তো একটু, কোথায় আছে ঝলসে যাওয়া লাশটা? আসুন। প্লিজ এক মিনিট হাত লাগাবে না। লাশ তো মোটামুটি পুড়েই গেছে স্যার। হ্যাঁ, একদম ঠিক। স্যার, হ্যাঁ এটা থেকে কেরোসিনের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, স্যার হয়তো কেরোসিন দিয়ে নাকি পুড়িয়ে মারা হয়েছে। আমি ওদেরকে ছাড়বো না যে আমার বউকে এইভাবে মেরে ফেলেছে। ওকে ওকে। হুম, আচ্ছা তুমি এটা বলো যে তুমি কখন জানতে পেরেছো এই ব্যাপারটা? যখন বাড়ি ফিরলাম তখন। আচ্ছা তোমার কোনো মানে বলতে চাইছি কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে? কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। হ্যাঁ, ম্যাচের সময় একজন এসেই চিঠি দিয়ে যায়। চিঠি? তুমি কি জানো তোমার স্ত্রীর সঙ্গে ঠিক কি হয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে এই চিঠি তোমাকে? আমি ওকে দেখিনি, ব্যাস এই চিঠিটা দিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল। স্যার এই ম্যাচ তো সব নিউজ চ্যানেলই কভার করে, তার মধ্যে কোনো ক্যামেরায় নিশ্চয়ই ওই ব্যক্তি ধরা পড়েছে। হ্যাঁ, একটা কাজ করো, পুরো রেকর্ডিংসটা ওদের কাছে চেয়ে নাও। স্যার সংগ্রাম, তোমার সাথে এ বাড়িতে আর কে থাকে? আমি, আমার বউ আর যজ্ঞ। যজ্ঞ? এই যজ্ঞটাকে? স্যার আমাদের চাকর। তোমাদের চাকর যজ্ঞ কোথায় আছে ও? আমরা এতক্ষণ এখানে এসেছি, ওকে তো দেখিনি এখানে। বাড়িতে এত বড় কাণ্ড ঘটে গেল, ও কোথায়? হ্যাঁ, জানি না স্যার ও কোথায় চলে গেছে, আমিও দেখতে পাইনি ওকে। মানে যখন থেকে তুমি বাড়িতে এসেছো তুমি ওকে দেখোইনি? না স্যার, আমি দেখিনি। বাড়ির মালিকের স্ত্রীকে জ্বালিয়ে পুড়িয়ে দিল আর বাড়ির চাকরি নিখোঁজ? কিছু তো গোলমালা আছে দয়া। হ্যালো, কে? যজ্ঞ, যজ্ঞ তুই কোথায়? যজ্ঞ, হ্যালো হ্যালো। তোমার চাকর যজ্ঞুর ফোন ছিল ওটা? কি কি বললো? স্যার যজ্ঞ বলছিল সাহেব আমাকে বাঁচান, আর হঠাৎ করে ফোনটা কেটে গেল। দেখো তো ফোনটা করতে গেছিল। দেখি। অভিজিৎ, অভিজিৎ, একটা কথা আমার খটকা লাগছে। এত সহজে এরকম নৃশংসভাবে কিভাবে পুড়িয়ে মারলো? ঘরে তো কোনো হাতাহাতিরও চিহ্ন নেই। না অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে। তার মানে খুনি পুরো তৈরি হয়ে এসেছিল। হুম। স্যার, হ্যাঁ, পিজি রোডের কোনো একটা পিসি থেকে করা হয়েছিল এই কলটা। পিজি রোড থেকে? স্যার, এরকম অদ্ভুত জায়গায় পিসিওটা এলোই বা কি করে? আর আজকাল এরকম বুথ থেকে তো কেউ কল করেও না। যাদের বাড়ি ঘরের কোনো ঠিকানা নেই তারাই হয়তো এখানে আসে। এটা রক্ত নাকি রং লেগে আছে? এদিকে দেখো, রক্ত এটা বস। রক্ত দয়া, তার মানে এখানে কিছু গন্ডগোল হয়েছে। তাহলে যজ্ঞকে এখানে কোথাও মারা হয়নি তো? স্যার স্যার, ওখানে আমি কিছু একটা নড়তে দেখলাম, আওয়াজও পেলাম একটা। ওখানেই দাঁড়া, না হলে গুলি করে দেবো। সাবধানে, ওর হাতে কিন্তু বন্দুক আছে, গুলি করতে পারে। গাড়ি নিচে কর, গাড়ি নিচে কর, না হলে গুলি করে দেবো। আরে আরে এর হাত দুটো তো বেঁধে রাখা আছে, কিন্তু কে আসলে? মুখও বন্ধ। বোঝো ঠেলা, আর আমরা ভাবলাম যে আমাদের উপর হামলা করেছে। কিন্তু স্যার এই লোকটাকে সেটা তো এই বলবো। বল,
সাহেব আমি যোগ্য সংগ্রাম সাহেবের কাজের লোক। তোমার এই অবস্থা কি করে হলো? ওই যে ওখানে বসে আছে, ওই যে ওই যে। কেউ নেই ওখানে। পালিয়ে গেছে। এখানে তো কেউই নেই। হ্যাঁ, কে ছিল ওখানে? হ্যাঁ, আমি জানি না স্যার, আমি আমি তো- কিছু জানি না। মিথ্যে কথা বলছিস না তো? আমি কেন মিথ্যা কথা বলবো বলুন? আচ্ছা চল। সাহেব আমি কিচ্ছু করিনি স্যার, চল। আমি কিচ্ছু করিনি স্যার। সাহেব এই আমি- হচ্ছে যজ্ঞ। এই, এক মিনিট, আ, এক মিনিট। আ, সাহেব, স্যার, ও বলছে যে ওকেও নাকি কেউ কিডন্যাপ করেছিল। ওর মুখে পট্টি লাগানো ছিল, হাতে বন্দুক বেঁধে আমাদের দিকে পাঠিয়ে দিয়েছিল। কে কে এটা করেছে? কে ছিল সে? আমি জানি না স্যার। ওর মুখটা তুমি দেখোনি? না স্যার, ও নিজের মুখের উপর মাস্ক পরেছিল। আচ্ছা, ওর বিষয়ে আর কিছু মনে পড়ছে? কিভাবে কথা বলছিল, কিভাবে হাঁটছিল, কিছু? হ্যাঁ সাহেব, যখন ও আমাকে আপনাদের দিকে ধাক্কা দিল তখন আমার পকেট এই যে একটা কাগজ রেখে দিয়েছিল, এই যে এটা। সংগ্রাম? সংগ্রাম, পরের ম্যাচে আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা হতেই পারে না কি হলো সালুকে? কি হতে পারে না? বস, আমি বলছি এই মেয়েটার মৃত্যু আগুনে পড়ে হতেই পারে না। মানে সেটা কি করে হতে পারে? যে অবস্থায় আমরা এই লাশটা পেয়েছি তাতে স্পষ্ট যে এটা আগুনে পুড়ে মারা গেছে। সেটা যা কিছু হতে পারে অভিজিৎ, কিন্তু আমি তোমাদের সেই কথাই বলছি যেটা টেস্ট করে পেয়েছি। টেস্ট? কি কি জানতে পেরেছো টেস্ট করে? এইটাই যে আগে মেয়েটিকে মারা হয়েছে, তারপর পোড়ানো হয়েছে। আপনার কেন মনে হচ্ছে এটা ডক্টর সালুকে যে এই মেয়েটাকে মারার পর পুড়িয়েছে? দেখো দয়া, যার মৃত্যু পুড়ে গিয়ে হয় তার ফুসফুসে কার্বন পাওয়া যায়। আমি ওর ফুসফুসের একটা টুকরো কেটে সেইটা এখানে চেক করে দেখেছি, কার্বনের কোনো চিহ্নই ছিল না। তোমরাই দেখো দেখো। কিন্তু যদি মেয়েটা মরে গিয়েই থাকে তাহলে আততায়ী একে আবার পোড়াতে গেল কেন? এই ব্যাপারে আমার কিছু কিছু সন্দেহ ছিল। কিছু কিছু তো সন্দেহ আমার ছিল যে ওই মেয়েটি তার নিজের প্রাণ বাঁচাতে কিছু তো একটা চেষ্টা করবে, আর্তনাদ করবে, চিৎকার করবে, হাত পা এদিক ওদিক ছুড়বে। কিন্তু যখন আমরা একে পাই তখন এরকম ঠিক সোজা করে শোয়ানো কিভাবে সম্ভব? কিন্তু এর মৃত্যু হলো কি করে? অভিজিৎ, এখনো পর্যন্ত তো জানতে পারিনি, জানবার চেষ্টা করছি। কিছু তো কারণ হবেই। বিনা উদ্দেশ্যে কেউ কেন জ্বালিয়ে দেবে লাশটা? হয়তো কিছু লুকোনোর চেষ্টা করেছিল যে খুন করেছিল। হ্যাঁ, স্যার, যদি এই মহিলার মেডিকেল রিপোর্ট পাওয়া যেত আগেরটার, তাহলে মৃত্যুর কারণ জানা অনেক সহজ হতো। অভিজিৎ, সংগ্রামের কাছে খোঁজ নাও এর কোনো মেডিকেল রিপোর্ট আছে কিনা। স্যার, আর ওই রেসলিং ম্যাচের ফুটেজটা কোথায় রয়েছে? স্যার, বিবেক নিয়ে আসছে। বিবেক নিয়ে আসছে? ঠিক আছে, দেখি গিয়ে কি জানতে পারি আমরা ওই রেসলিং ম্যাচের ফুটেজ দিয়ে। হ্যাঁ নাতাশা, সব চ্যানেলের রেকর্ডিং নিয়ে এসছো? ইয়েস স্যার। ঠিক আছে, আমরা চালিয়ে দেখি দেখি কে চিঠি দিয়েছিল সংগ্রামকে। নাতাশা, এক মিনিট স্টপ করো। ওকে। নাতাশা, এবার স্লো মোশনে রিওয়াইন্ড করো, স্লো মোশন। এই দেখো, এই সেই লোক যে চিঠি দিয়েছে। এই টি শার্টে কি লেখা আছে? T&S জিন্স। এর সাহায্যে আমরা এর বিষয়ে জানতে পারি স্যার। টি শার্টে কি লেখা আছে? T&S জিন্স। এর সাহায্যে আমরা এর বিষয়ে জানতে পারি স্যার। ভালো করে দেখো এই ছবিটা আর বলো যে এই ছেলেটা এখানে আসে। আপনারা কি এর আত্মীয় হন? আমরা এই লোকটার সম্বন্ধে সবকিছু জানতে চাই। এ কোথায় থাকে আর নামটা কি এর? ওর নাম হলো রোহন। রোহন? ও এখানে প্রায়ই আসে?
না তো তাহলে আপনি ওনার নাম জানলেন কি করে? স্যার, উনি এখানে 10,000 টাকা শপিং করেছিলেন আর একটা লাকি ড্রয়ের ফর্ম ফিল আপ করেছিলেন। লাকি ড্র? হ্যাঁ স্যার, আমাদের এখানে একটা অফার চলছে। যে কাস্টমার 10,000 টাকা শপিং করবেন তিনি একটা গাড়ি জেতার সুযোগ পাবেন। প্লিজ আপনি ওই রেজিস্টারটা দেখাবেন, দেখি ওটার কি কি লেখা আছে। হ্যাঁ স্যার। রোহন, শুধু তোর নাম্বার আছে? বিবেক, একটা কাজ করো, রোহনকে ফোন করো আর ওর অ্যাড্রেসটা জানো, আর এটা ওকে বলো যে লাকি ড্রতেও গাড়ি জিতেছে। হ্যালো মিস্টার রোহন। হ্যালো স্যার, আমি T&S জিন্স কোম্পানি থেকে বলছি, যেটা স্যার ওই মালাডে আছে, যেখান থেকে আপনি 10,000 টাকা শপিং করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর আপনি লাকি ড্রয়ের ফর্মও ফিল আপ করেছিলেন কার জেতার জন্য। স্যার কনগ্রাচুলেশনস, আপনি ওই গাড়ি জিতে গেছেন। গাড়িটা এখন আপনার। স্যার আপনি বলবেন যে আপনি কোথায় আছেন, আমরা কার ওখানেই পৌঁছে দেব। হ্যাঁ স্যার, একদম ওখানেই। ইয়েস স্যার, এক মিনিট স্যার, পেন। ইয়াপ, হ্যাঁ স্যার বলুন। ওকে, কি? অল রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, কনগ্রাচুলেশন ওয়ান্স অ্যাগেন স্যার, প্লিজ শপ অ্যাগেন স্যার। ইয়াপ, থ্যাংক ইউ, ওকে বাই স্যার। স্যার এই যে পেয়ে গেছি স্যার, এই হলো অ্যাড্রেস। হ্যাঁ, এই মহিলাটি হার্ট অ্যাটাকের কারণে মারা গেছে। কি? হার্ট অ্যাটাকের ফলে মারা গেছে? আরে কিন্তু দীপার তো হার্টের অসুখ ছিল না। কারেক্ট, দীপার হার্টের অসুখ ছিল না। কিন্তু তাহলে দীপার হার্ট অ্যাটাক হবে কিভাবে? দীপা হার্ট অ্যাটাকে মরেনি। বাহ, সিআইডি অফিসারের কথা শুনে ডক্টর সালুখের মাথার তার আবারও কেটে যায়। সে কখনো কোনো মহিলা বা কখনো দীপার কথা বলতে থাকে, আবার কখনো হার্ট অ্যাটাকের কথা বলে, আবার কখনো 40-45 বছরের কথা বলে। ডক্টর সালুকে হার মানতে বসেই ছিলেন এমন হঠাৎ সময়। ডাক্তার সালুকে আবার বলতে শুরু করেছে। ও বলছে যে মেয়েটি মারা গেছে সে দীপা নয়। কি? যখনই সিআইডি অফিসাররা জানতে পারলো যে মেয়েটি মারা গেছে সে দীপা নয়, অমনি সিআইডি অফিসারদের মাথাটা ঘুরে গেল আর ওরা পাগলের মতো করতে লাগলো। এই দেখে ডাক্তার সারিকা খুব খুশি হলো। আর পুড়ে যাওয়ার 3 দিন আগে এই মহিলার মৃত্যু হয়েছে। এক মিনিট। এই মহিলা মারা যাওয়ার 3 দিন পর একে পড়ানো হয়েছে? হ্যাঁ। আর এই মহিলার 40-45 বছর বয়স? হ্যাঁ। আর এই মহিলা দীপাও নয়? একদম তাই। আর ওর লাশে কোথাও কোথাও এরকম ওষুধ পাওয়া গেছে যেটা ওই লাশগুলোকে লাগানো হয় যেগুলো মর্গে রাখা হয়, কারণ মর্গে ব্যবহার করা হয় যাতে লাশটা পচে না যায়। এই লাশটা, মানে এই লাশটাকে কোনো মর্গ থেকে চুরি করা হয়েছে? হ্যাঁ। ওহো, তাহলে কোনো একজন মহিলার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় আর তারপর তার লাশ বিক্রি করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, এটা দেখানোর জন্য যে এটা অন্য কোনো মহিলার লাশ যাকে পুড়িয়ে মারা হয়েছে। কি বিশাল লম্বা প্ল্যান। ইয়েস রোহন। ইয়েস, আমার নামই রোহন। কার এসেছে নাকি? হ্যাঁ, চলে এসছে, একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি লটারিতে জিতেছি। লটারি তো তুমি এবার পাবে। কারের সঙ্গে কি আরো কোনো গিফট আছে নাকি? হ্যাঁ আছে তো, সংগ্রাম। সংগ্রাম? এটা আবার কে? কি সংগ্রাম? কে এখনো বুঝতে পারলেন না? না। অপহরণকারীকে যে সাহায্য করে সে একই দোষে দোষী হয় যে দোষ অপহরণকারী করে, আর তারও ঠিক একই শাস্তি পাওয়া উচিত। আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার সংগ্রামের সঙ্গে কোনো রকম সম্পর্কই নেই। সংগ্রামের ওয়াইফকে কিডন্যাপ করে কোথায় রেখেছো? কিডন্যাপ? আমি কোনো কিডন্যাপ করিনি, আমি তো শুধু চিঠিটা দিতে গেছিলাম। সত্যি সত্যি বল, না হলে আরেকটা দেবো। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি শুধু চিঠিটা দিতে গেছিলাম, তাও আমাকে কেউ একজন বলেছিল চিঠিটা দিয়ে আসতে। কে দিতে বলেছিল তোমাকে? চেনো তাকে? আমি জানি না, কিন্তু ও বলেছিল যে চিঠিটা সংগ্রামের কাছে দিয়ে দিতে। চিঠিটা পড়া মাত্রই ও এই ম্যাচটা হেরে যাবে আর আমি জিতে যেতাম। সংগ্রাম ম্যাচ হারলে তুমি কি করে জিতে যেতে? ওই সংগ্রামের সঙ্গে যার ম্যাচ ছিল বোঝো, ওর উপরে আমি অনেক টাকা লাগিয়েছিলাম স্যার।
আর আমি চাইতাম যে সংগ্রাম যাতে হেরে যায়। আর এই জন্য তুমি ওকে ওই চিঠিটা দিয়েছিলে। হ্যাঁ স্যার, দিয়ে দিই। এই যদি আমরা জানতে পারি না যে তুই মিথ্যে বলছিস, তাহলে এমন থাপ্পড় মারবো যে তুই তোর মুখ নিজেই কখনো চিনতে পারবি না। আমি মিথ্যে কথা বলছি না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। তুই লোকটাকে আরেকবার যদি দেখিস, চিনতে পারবি তো ভালো করে যে তোকে ওই লেটারটা দিয়েছিল? হ্যাঁ স্যার, চিনতে পারবো আমি। ঠিক আছে, ওকে দিয়ে ওই লোকটার স্কেচ বানাও যত তাড়াতাড়ি সম্ভব। তোমরা কারা? এখানে কিসের জন্য এসেছো? আস্তে দাদা, আস্তে আস্তে কথা বলুন। এত ভয় পাচ্ছ কেন তোমরা? আরে দাদা, আমাদের 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 গন্ডগোল হয়ে গেছে, আপনার সাহায্য চাই। সাহায্য? কিসের সাহায্য? আমাদের একটা লাশ চাই। লাশ? কি করছেন আপনি? সবাই জেনে যাবে। আপনি বলুন আপনার কত টাকা চাই, আমরা দেব। কি করেছো? কি করে ফেসে গেছো? কত টাকা দেবে? যা তুমি চাইবে। একটা লাশের জন্য 10,000 টাকা নেব। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ডান। আচ্ছা, একটা কথা বলো, লাশ কি পুরুষের চাই নাকি কোনো মহিলার? মহিলার। বয়স? 40 বছর। 40 বছর? 40 বছর? 40 বছরের তো নেই একটাও। একটু এদিক ওদিক করে নাও। না না, লাশ তো আমাদের 40 বছরেরই লাগবে। 40-এর নেই। 2 দিন আগে তো ছিল। হ্যাঁ ছিল। আপনি বেঁচেছেন, কিন্তু তোমরা জানলে কি করে? আরে দাদা, আমরাও তো এই একই ব্যবসায়ী করি, আমরা সবকিছু জানি। যে বলো, বেঁচেছিলে কিনা লাশ? হ্যাঁ, বিক্রি করেছি। কাকে কাকে বেঁচেছিলেন? আরে নিজের কাজ করো না ভাই, লাশ নাও আর চলে যাও। কাকে বেঁচেছিলেন? জানি না কে ছিল। এই ছিল সেই লোকটা। তোমরা কারা? যে আমার মার খায়, তার মুখের মধ্যে দাঁতে পিয়ানো বাজতে থাকে। কি বাজতে থাকে? পিয়ানো বাজতে থাকে। পিয়ানো বাজতে থাকে। এবার চটপট বলে ফেল, কে ছিল ওই লোকটা, না হলে আবার পিয়ানো বাজবে কিন্তু। আমাকে ক্ষমা করে দিন স্যার, দ্বিতীয়বার আর এইরকম ভুল করব না। আবার তো তখনই করবি যখন বাইরে থাকবি। লাশ দেখাশোনার জন্য রাখা হচ্ছে তোকে, আর তুই সেটা বেচছিস। কাল যদি কেউ নিজেদের আপনজনের খোঁজে এখানে চলে আসে আর লাশ না পেলে তার মনের অবস্থা কি হবে জানিস? এবার চটপট বলে ফেল, বল কে ছিল এই স্কেচের লোকটার সঙ্গে? না স্যার, ও একাই ছিল স্যার। একলা ছিল? তাহলে লাশটা কিভাবে নিয়ে গেল? ও গাড়িতে এসেছিল স্যার, ও আমাকে টাকা দিয়েছিল স্যার, আমি লাশটা গাড়িতে রেখে দিয়েছিলাম স্যার। গাড়িতে এসেছিল? গাড়ির নাম্বার মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। কত কত নাম্বার? XP1 7483 স্যার। আমি এক্ষুনি কারের ব্যাপারে খোঁজ নিচ্ছি। হ্যাঁ, হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি, সিআইডি থেকে। XP1 7483 এই নম্বরের গাড়িটার ব্যাপারে খোঁজ খবর চাই আমার। এর মালিক কে আর তার অ্যাড্রেস কি? হ্যাঁ, ঠিক আছে, আমি হোল্ড করছি। এই, যদি জানতে পারি তুই মিথ্যে বলছিস, এখন তো সবে তো দাঁত নড়েছে, এরপর সেটা হাতে রেখে দেবো, বুঝলি? আমি যতটুকু জানতাম আমি সব সত্যি সত্যি বলে দিয়েছি স্যার। কট্টার মালিকের নাম হচ্ছে বিক্রান্ত। বিক্রান্ত? তার মানে এই পুরো গল্পটা বিক্রান্ত লিখেছে। একটা কাজ করো, এসিপি স্যারকে ফোন করো, অ্যাড্রেস দিয়ে দাও, ওনারা চলে যাবেন। ঠিক ততক্ষণ আমরা দুজনকে জেলের হাওয়া খাইয়ে দিই। চল চল। স্যার, লাশটাকে যে গাড়িতে আনা হয়েছিল সেই গাড়ির মালিক এখানেই থাকে স্যার। স্যার, দরজা বন্ধ, তালা দেওয়া রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হয়তো বাড়িতে কেউ নেই স্যার। অবভিয়াসলি অপরাধ করার পরে তো কেউ বাড়িতে বসে থাকে না, পালিয়ে গেছে কোথাও লুকিয়ে থাকার জন্য। সচিন, এই লোকগুলোর সঙ্গে কথা বলে দেখি, হয়তো এরা জানতে পারে এখানে ঠিক কি ঘটেছিল। আচ্ছা দাদা, এই কথাটা বলুন যে আপনারা এখানে আশেপাশেই থাকেন? হ্যাঁ স্যার।
কিন্তু কি ব্যাপার? এই ফটোটা দেখুন আর বলুন ছবির এই লোকটাকে আপনারা চেনেন? আমি সকালে হাঁটতে বেরিয়েছিলাম, সেই সময় দেখেছিলাম গাড়ির মধ্যে একটা বাক্স ঢোকানোর চেষ্টা করছিল। বাক্স নিয়ে যাচ্ছিল? কি ছিল ওতে আপনি দেখেননি? একটা বড় বাক্স ছিল, খুব চাপাচাপি করছিল গাড়ির মধ্যে ঢোকানোর জন্য। থ্যাংক ইউ। স্যার ওই বাক্সের মধ্যেই কিছু ছিল যেটা ও চায়নি যে অন্য কেউ জানুক। হ্যাঁ, একটা তো গড়বড় আছে। চলো বাড়িটা সার্চ করতে হবে। সারা বাড়িটা ভালো করে চেক করো, প্রতিটা কোণা খুঁজে দেখো, কিছু যেন নজর না এড়ায়। কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বিবেক। ভেতরে খুব বেশি জিনিস নেই স্যার। আচ্ছা, ভীষণ চালাক। আগের থেকেই ভেবে রেখেছে যে এখান থেকে পালাতে হবে, তাই ঘরে কিছুই রাখেনি। কোনো ব্যাপার না, খোঁজো খোঁজো, কোনো না কোনো কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। এটা কি? মনে হচ্ছে এখানে কাউকে বেঁধে রাখা হয়েছিল স্যার। হ্যাঁ বিবেক, নিশ্চয়ই এখানে কাউকে বেঁধে রেখেছিল। গলার চেন স্যার। হ্যাঁ সচিন। এই দেখুন স্যার, ওই রুমে এই ভাঙা চুড়ি আর এই চেনটা পেয়েছি। ভাঙা চুড়ি আর গলার চেন? চেন? সচিন, কি জানি আমার মনে হচ্ছে এই চেনটা আগে কোথাও দেখেছি। কোথায় 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 দেখেছি আমি এই চেনটা? ইয়েস, মনে পড়েছে। সংগ্রামের বাড়িতে একটা ফটোতে ওর স্ত্রী দীপার ছবিতে এই চেনটা ছিল। মানে দীপা এখানেই ছিল? ইয়েস বিবেক, দীপাকে নিশ্চয়ই এই ঘরে বন্দি করে রেখেছিল। জানি না ওকে কোথায় নিয়ে গিয়েছে। দেখো, ঘরে দেখো, বাইরে দেখো, দেখো কোথাও যদি কোনো ছাপ পাওয়া যায়, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে ওকে কোথায় নিয়ে গেছে। স্যার। হ্যাঁ বলো সচিন। স্যার এই দেখুন স্যার, এই চিহ্ন স্যার, এই চিহ্নটা দেখে মনে হচ্ছে কোনো হুইল বা ট্রলির দাগ। ট্রলি বা কোনো বড় ব্যাগ তো হবে না। সচিন, মনে আছে ওই প্রতিবেশী লোকটা কি বলছিল? যে বিক্রান্ত একটা বড় কাঠের বাক্স গাড়িতে ঢোকানোর চেষ্টা করছিল। কোনো ট্রলি বা কোনো বড় ব্যাগ তো ছিল না যেটা দিয়ে দীপাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে হয়তো। হ্যাঁ স্যার, চাকা থাকার জন্য ও এত ভারী বাক্সটাকে এখান থেকে গাড়ি পর্যন্ত সহজে নিয়ে গেছে। হ্যাঁ কাজল, কিন্তু কোথায় কোথায় লুকিয়ে রাখতে পারে এই দীপাকে? হ্যাঁ স্যার, চাকা থাকার জন্য ও এত ভারী বাক্সটাকে এখান থেকে গাড়ি পর্যন্ত সহজে নিয়ে গেছে। হ্যাঁ কাজল, কিন্তু কোথায় কোথায় লুকিয়ে রাখতে পারে এই দীপাকে? অভিজিৎ, এই বিক্রান্ত চাইতো যে কোনো ভাবেই হোক সংগ্রাম ফাইনালে হেরে যায়। ও এখানেই কোথাও এসেছে, ওর গাড়িটা খোঁজো। নাম্বারটা মনে আছে? হ্যাঁ স্যার, XP17483। কিন্তু স্যার ও যদি গাড়ি নিয়ে এসে থাকে তাহলে তো নাম্বার প্লেটও চেঞ্জ করতে পারে। হ্যাঁ, ও নম্বরটা বদলাতেও পারে, আবার নাও পারে। গাড়ি তো আমাদের খুঁজতেই হবে অভিজিৎ, চলো খুঁজে দেখি। XP17483। হ্যাঁ স্যার। অভিজিৎ, গাড়ি পাওয়া গেছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার। এই হলো সেই গাড়ি, এই দেখো। ও ও তাহলে বিক্রান্ত দীপাকে এখানে নিয়ে এসেছে।
যে এখানে কি করার প্ল্যান ওর? একটা কাজ করো দয়া, তুমি আর নাতাশা অডিয়েন্সে গিয়ে জিজ্ঞাসা করো, এই বিক্রান্তের ব্যাপারে জিজ্ঞাসা করো। স্যার ওকে আমি সংগ্রামের সঙ্গে দেখা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি। সেট টাওয়েল। আমার বউ কোথায় বল? খবরদার যদি কাউকে কিছু বলেছে তো, ওদিকে তোমার বউ কিন্তু মারা যাবে। যাও। আরে স্যার আপনি আসুন, আসুন না। স্যার আপনি এখানে কি করে? ভাবলাম তোমার ম্যাচটা দেখে নি, এই রেসলিং এর। আমার বউয়ের ব্যাপারে কিছু জানতে পারলেন স্যার? দেখো সংগ্রাম, তোমার স্ত্রীর ব্যাপারে তুমি একদম চিন্তা করো না। এখানে কি করছে? আমারই লোক স্যার, আপনি কথা বলতে পারেন। ঠিক আছে, দেখো আমরা জানতে পেরেছি যে বিক্রান্ত দীপাকে নিয়ে এখানে এসেছে। এখানে স্যার? হ্যাঁ এখানে। যদি কোনো কিছু সন্দেহজনক মনে করো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। আমরা কাছাকাছি থাকবো। হ্যাঁ স্যার। সংগ্রাম শোনো, বিক্রান্ত তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। কোনো ফোন টোন এসেছিল? ফোন তো আসেনি স্যার। কোনো চিঠি আগের মতো? না স্যার। ঠিক আছে, আমি যাচ্ছি, আমরা আশেপাশে থাকবো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। বল আমার বউ কোথায়, বল বল। দীপা, এই যে সুইটা দেখতে পাচ্ছ তোমার বউয়ের হাতে ঢোকানো, এটা একটা পাইপের দ্বারা এই সিরিঞ্জের সঙ্গে যুক্ত, যার মধ্যে বিষ ভরা রয়েছে। যদি তোমার 1 নাম্বার বাড়ে, এদিকেই 1 ml বিষ তোমার ওয়াইফের শরীরে যাবে। তোমার প্রতিটা 1 নম্বর তোমার ওয়াইফকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে। এবার তুমি নিজেই ভেবে নাও, তুমি কি চাও, এই ম্যাচটায় জেতা নাকি তোমার ওয়াইফের জীবন? দীপা, সিদ্ধান্তটা তোমার নিজের হাতে। গুড বাই। বিশ্ব চ্যাম্পিয়ন রবার্ট রিংয়ের মধ্যে তার নিজের ক্ষমতা জাহির করছেন। ওদিকে আমরা দর্শকের করতালির মধ্যে দেখতে পাচ্ছি, অন্যদিকে দর্শকদের করতালির মধ্যে এই মাত্র রিংয়ে প্রবেশ করলেন সংগ্রাম চৌহান। আজকে এই দেশের মাটিতে ফাইনাল রাউন্ডে ঘরের অগণিত দর্শকের মাঝে সংগ্রাম কি করেন তার জন্য মুখিয়ে আছেন সমস্ত দেশবাসী। শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল রেসলিং কম্পিটিশনের ফাইনাল ম্যাচ। চাকার ছাপ? লড়াই শুরু হয়ে গেছে সংগ্রাম চৌহান রবার্টের মধ্যে। দেখা যাক প্রথম রাউন্ডের ফলাফল কি হয়। না সংগ্রাম, এরপরে আর চিহ্ন নেই।
এর মানে বিক্রান্ত দীপাকে এখানে তো নিয়ে এসছি। লড়াই জমে উঠেছে রবার্ট ও সংগ্রামের মধ্যে। দুজনেই চেষ্টা করছে বিপক্ষের উপর চাপ সৃষ্টি করার, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন রবার্ট অত্যন্ত সতর্ক। সে জানে সম্রাটের দুর্বলতা কোথায়। সে সেই জন্য সংগ্রামকে প্রথম থেকেই কিন্তু নজর রেখে চলেছে। সংগ্রাম আপাতত একটু চাপে, কিন্তু সে লড়াই ছাড়ছে না। রবার্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে চলেছে। এইমাত্র রবার্ট কিছুটা হলেও এই ম্যাচে খানিকটা প্রাধান্য বিস্তার করতে পেরেছে। সংগ্রাম রিংয়ে পড়ে রয়েছে, দেখা যাক সে উঠতে পারে কিনা। স্যার প্রতিযোগী স্যার এই বিক্রান্ত স্টেডিয়ামের মধ্যে চলে এসছে স্যার, নজর রেখে চলেছে পিছনের দরজা দিয়ে। রবার্টের একটি দীপা আছে ওর সঙ্গে? না স্যার, সেটা তো দেখা যায়নি, রবার্টের একটি কিন্তু চাকার ছাপ খুঁজে পেয়েছে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে। মনে হচ্ছে ও স্টেডিয়াম সম্পর্কে অনেক কিছু জানে। ম্যাচ শুরুর আগেই চলে এসছে। কিন্তু আমাদেরও চোখে পড়ছে না কেন? আরে এটা কি হলো? অভিজিৎ, একটা ব্যাপার নোটিশ করেছো? প্রতিটা ম্যাচের বিজয়ী যে সংগ্রাম, আজকে এই ম্যাচে যেন ও নিজের থেকেই হেরে যাচ্ছে। স্পষ্ট দেখতে পাচ্ছি স্যার, ইচ্ছে করেই হারছে ও। আর এই রবার্ট একের পর এক পয়েন্ট জিতে যাচ্ছে। এটার একটাই কারণ হতে পারে, বিক্রান্ত নিশ্চয়ই সংগ্রামকে হুমকি দিয়েছে, ওকে বাধ্য করেছে হেরে যাওয়ার জন্য। কিন্তু স্যার এই বিক্রান্ত আছে কোথায়? সেটাই তো, আছে কোথায় ও? একটা কাজ করো তোমরা, আবার তোমরা চেক করো, ভালো করে দেখো, কোনো জায়গায় তো নিশ্চয়ই লুকিয়ে আছে। অভিজিৎ, স্যার ওই সংগ্রামকে আস্তে করে জিজ্ঞেস করো যে ম্যাচের রহস্যটা কি। আরে সংগ্রাম স্যার, আপনি এটা কি করছেন? পুরো দেশ দেখছে। আমি আপনার অনেক বড় ফ্যান। প্লিজ একটা ফটোগ্রাফ দিন স্যার। আপনি একটু তুলে দেবেন? এই নিন, শুধু এটা টিপবেন। কি ব্যাপার সংগ্রাম, জেনে বুঝে কেন হারছো? হ্যাঁ, আমি জানি ও এখানেই আছে। তুমি কি হুমকি টুমকি দিয়েছে নাকি? হ্যাঁ স্যার, ও আমাকে বলেছে যদি আমি একটা পয়েন্টও জিতে তাহলে আমার বউকে খুন করে দেবে। আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, আমরাও রয়েছি এখানে। দিন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার বিক্রান্ত সংগ্রামকে হুমকি দিয়েছে, যদিও ম্যাচ জেতে তাহলে ওর ওয়াইফ দীপাকে মেরে ফেলবে। সেটাই তো সন্দেহ করছিলাম, কিন্তু এই বিক্রান্ত আছে কোথায়? কোথায় যে আছে? স্যার ওই দেখুন, ওদিকে তাকান। হুইল চেয়ারটা দেখেছেন আপনি? সবে সবে এসছে। হুইল চেয়ার? তবে কি এই সে? অভিজিৎ, আমরা যে চাকার ছাপটা দেখেছিলাম বিক্রান্তের বাড়িতে, ওটা হুইল চেয়ারের ছাপ ছিল না তো? এই ছেলেটা বিক্রান্তের সঙ্গে জড়িয়ে নেই তো কিডন্যাপিং এর ব্যাপারে? কিন্তু স্যার একে হ্যান্ডিক্যাপ মনে হচ্ছে। এ কারো কিডন্যাপিং কি করে করবে? নিশ্চয়ই ওর সঙ্গে অন্য কেউ আছে। নিয়ে এসেছিস? সেই লোকটার মুখটা দেখলেন? ওর কপালে এমন একটা চিহ্ন রয়েছে যেটা স্কেচে ছিল। অভিজিৎ, এই তো কিছুক্ষণ আগে সংগ্রামের ফ্ল্যাটে ছিল। সিআইডি
দাঁড়াও অভিজিৎ, ধরো ওকে। এই অনেক পালিয়েছিস, দাঁড়া। এই খবরদার, না হলে এই মেয়েটাকে আমি প্রাণে শেষ করে ফেলবো। এই ইনজেকশনের ভিতর বিষ রয়েছে, আমি ওর রক্তে সমস্ত বিষ মিশিয়ে দেবো। দেখো দেখো, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমার বউকে প্লিজ কিচ্ছু করো না। সংগ্রাম, একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে এরকম বাচ্চাদের মতো কাঁদতে দেখে আমার ভালো লাগছে না। ছাড়বি না একে, মেরে দে, মেরে দে একে। কে তুমি কি মনে করেছিলে বিক্রান্ত যে তুমি বেঁচে এখান থেকে পালিয়ে যাবে? হ্যাঁ, কে? মিস্টার বিক্রান্ত? স্যার, এটা তো বিক্রান্ত নয়, বিক্রান্ত ও। এর নাম বিক্রান্ত? তাহলে এ কে? স্যার, ও আমার ভাই। তোর ভাই হোক বা তোর কাকা, এ তো তোর থেকেও বেশি দোষ করেছে। হুম? এই ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়বো? হুম? বল, কেন করেছিস তুই এইসব? হ্যাঁ, এইসব কিছু আমি আমার দাদার জন্য করেছি। তোর দাদা কি এমন ভালো কাজ করেছে রে, যার জন্য তুই এত খারাপ কাজ করছিস? আমি বদলা নিতে চাইছিলাম সংগ্রামের সঙ্গে। কিসের বদলা? আমার দাদার আজকে যা অবস্থা, তার জন্য শুধু সংগ্রাম দায়ী। এই দুঃখ কষ্টের গান শুনিও না, সোজাসুজি বলো। স্যার, আমি বলছি, আজ থেকে 5 বছর আগেকার কথা স্যার। সংগ্রাম আর আমি একসাথে রেসলিং প্র্যাকটিস করতাম স্যার। একদিন প্র্যাকটিসের সময় এমনি আমাকে চ্যালেঞ্জ করলো স্যার। আরে তুই হার মেনে নে, তুই আমার কাছ থেকে জিততে পারবি না, বুঝলি? বিক্রান্ত, সংগ্রাম কোনোদিনও কারোর কাছে হার মানে না। আরে ভুলভাল বোকা ছেড়ে প্র্যাকটিস কর আমার সাথে। তুই আমার সাথে জিততে পারবি না, 1 নম্বর রেসলার আমি। আমার সাথে এখনো কেউ জিততে পারেনি। বিক্রান্ত, সংগ্রাম কোনোদিনও হার মানে না। তুই জিতবি? হ্যাঁ, তুই জিতবি? হ্যাঁ, স্যার, এই লোকটার জন্য স্যার, এই লোকটার জন্য আজকে আমার এই অবস্থা স্যার। মেনে নিলাম যে সংগ্রাম যা যা করেছে ওটা অপরাধ, আর তার জন্য ও শাস্তিও পাবে। কিন্তু তার মানে এই নয় যে আইনটা তুমি তোমার নিজের হাতে নেবে। তোমরা দুজনেই অপরাধ করেছো, হয়তো সারা জীবন তোমাদের দুজনকে জেলে পচতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.